বিউপি, আইবিএ, মেডিকেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 4টা পরীক্ষায় টানা ব্যর্থ হয়েছিলাম। তারপর আমার কাছে কি লাগছে এটা আমি ভাষায় প্রকাশ করার মতন যেই চান্সটা পাইছি আর কি, আমি আনন্দে আত্মার হয়ে গেছিলাম। আইবিএতে না হওয়ার পর আমি দিনে 12 ঘন্টা 13 ঘন্টা যে পড়া, ওই পড়াটা শুরু করি। আমি গৌরব সাহা, আমি 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে 16তম হয়েছি। অ্যান্ড হেয়ার ইজ মাই স্টোরি। নটরডেম কলেজের একজন স্টুডেন্টের অ্যাডমিশন ফেজে টানা 4টা ব্যর্থতা কীরকম ডিভাস্টেটিং হতে পারে এবং এই ব্যর্থতাগুলোর পর কিভাবে গৌরব এত ভালো একটা রেজাল্ট করলো, সেই কথাগুলো আমরা তার কাছে শুনবো। এবং 2025 এবং 26 সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং এইচএসসি পরীক্ষা দিবে, তারা কিভাবে পরীক্ষাগুলোতে আরও ভালো করতে পারে তা নিয়ে শুনবো। তো প্রথমেই গৌরবের কাছে আমরা শুনবো সে কিভাবে তার যে অ্যাডমিশন টাইমটা সেটা পার করলো, কিভাবে সে ব্যর্থ হলো, কিভাবে সে বি ইউনিট ভর্তি পরীক্ষা দিল। গৌরব, আমি একদম শুরু থেকে আইবিএ এবং বি ইউনিট দুইটারই প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু যখনই আইবিএর রেজাল্টটা আসলো এবং আমি প্রথমেই বিউপির রেজাল্ট আসলো এবং ওই বিউপিতে একটা ফেলিয়ার আসলো, এরপরে আইবিএর রেজাল্ট আসলো, আইবিএতেও চান্স হলো না। এরপরে আমি অবশ্যই কিছুটা ভেঙে পড়েছিলাম, কিন্তু ভেঙে পড়ার চেয়েও যেটা বেশি ছিল এটা হচ্ছে একটা কামব্যাকের যে প্রত্যাশা। এই কারণে আমি বি ইউনিটের জন্য খুবই যতটা সম্ভব প্রিপারেশন নেওয়া শুরু করি এবং শুরুতেই আমি বিভিন্ন ইউটিউবে ফ্রি ক্লাস, তারপর বিভিন্ন মডেল টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলা অ্যানালাইজ করা শুরু করি এবং বাসায় যতটুকু সম্ভব টপিক ধরে ধরে সব প্র্যাকটিস করা শুরু করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যত 20-21 বছরের প্রশ্ন, ওটা নিজে নিজেই সলভ করি প্রশ্ন ব্যাংক দেখে। তো এভাবেই আমি প্রিপারেশন নেওয়াটা শুরু করি। তারও আগে থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, কিন্তু আইবিএতে না হওয়ার পর আমি দিনে 12 ঘন্টা 13 ঘন্টা যে পড়া, ওই পড়াটা শুরু করি। তার আগে আমি এতটা দৃঢ়ভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডমিশন টাইমে ফেইলার জিনিসটা কতটা স্ট্রাগলিং এবং একটা স্টুডেন্টের মনে কিরকম ভূমিকা ফেলতে পারে। গৌরব, তুমি তো আসলে বেশ কয়েকটা ফেইলারের মধ্যে দিয়ে গিয়েছো, তোমার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে অ্যাডমিশন প্রেক্ষাপটটা, এটা কিছুটা হলেও ইনজাস্টিস। কারণ হচ্ছে এখানে এত প্রতিযোগীর মাঝখানে মাত্র কয়েকজনকে বেছে নেওয়া হয়। সেক্ষেত্রে অনেক ভালো বা অনেক লাকি কিছু ক্ষেত্রে না হলে চান্স পাওয়া খুব একটা সম্ভব না। তবে যদি প্রথমেই ফেলিয়ার আসে, ওই ক্ষেত্রে কিছুটা চাপ আসে সামাজিকভাবে। যতটা না পারিবারিক চাপ ফেস করেছি, তার চেয়ে বেশি সামাজিক চাপ ফেস করতে হয়েছে। কারণ আমার অন্যান্য যে বন্ধু বান্ধবরা, যেহেতু আমি নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছি, প্রায় প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় আগেই চান্স পেয়েছে, কিন্তু যখন আমি পাইনি, সো একটা সামাজিক একটা প্রেশার, পিয়ার প্রেশার থাকে। কিন্তু ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্টই পেয়েছিলাম। তারা বলেছে যে ঠিক আছে, একটার পর একটা পরীক্ষা দিতে, ভালো প্রস্তুতি নিতে এবং কোনো প্রেশার না নিতে। তো এটা আমাকে অবশ্যই একটা মনোবল জুগিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেই জিজ্ঞেস করে যে কোথায় চান্স পেয়েছি, অথবা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেউ না কেউ চান্স পেয়ে যাচ্ছে, আমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছে তারা চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা চান্স পাচ্ছি না। তো এই ক্ষেত্রে একটা পিয়ার প্রেশার বা সামাজিক দায়বদ্ধতা থাকে, কিন্তু পারিবারিকভাবে আমি প্রায় পূর্ণ সাপোর্টই পেয়েছিলাম। ওকে, তাহলে হচ্ছে যদি কোনো গার্ডিয়ান এই ভিডিওটা দেখেন বা যদি কোনো সিনিয়র যাদের ছোট ভাই বোন বা যাদের ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষা দিবে, আপনাদের উচিত হবে আসলে সফলতা ব্যর্থতা আসবে লাইফে, কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার যাতে নেক্সট কন্টিনিউ করতে পারে। যদি গৌরবের ফ্যামিলি ওকে সাপোর্ট না দিত, তাহলে কিন্তু ও পরবর্তীতে কন্টিনিউ করতে পারতো না। যদি ওর মধ্যে একটা চাপ থাকতো, তুমি আইবিএতে কেন পারলে না, তোমার এনডিসি ফ্রেন্ড মেডিকেলে টপ করছে, আইবিএতে টপ করছে। সো ফ্যামিলি মেম্বারদের কিন্তু অ্যাডমিশন টাইমটাতে খুব একটা বড় ভূমিকা থাকে। অ্যাডমিশন টাইমটা খুবই ছোট, প্রায় 3 মাস বা 4 মাস 5 মাস, কিন্তু এই ছোট টাইমের মধ্যে কিন্তু বেসিক ঠিক করে অনেক ভালো একটা রেজাল্ট করা খুব টাফ হয়ে যায়। সো এইচএসসি লাইফ থেকে কিন্তু তোমার কিছু কিছু প্রিপারেশন নিয়ে রাখা লাগবে। সো গৌরব, তুমি যে এইচএসসি লাইফের তোমার যে পড়াশোনাটা, বা তুমি একটু পরবর্তী ব্যাচের জন্য একটা গাইডলাইন দাও, যাতে তারা কিভাবে এখন থেকেই পড়াশোনা করে অ্যাডমিশন টাইমে একটা ভালো সুবিধা পায়। এইচএসসির যে পড়াটা, বিশেষ করে বাংলা, আমি বলবো বাংলার সাহিত্য পাঠ এবং সহপাঠ দুইটা থেকেই, বা আনন্দ পাঠ দুইটা থেকেই কিন্তু এইচএসসিতে অবশ্যই অ্যাডমিশনে একটা অংশ আসে বাংলার, এবং প্রায় 3 থেকে 4 নাম্বার এখান থেকেই আসে। সো কেউ যদি সাহিত্য পাঠ বা সহপাঠ এইচএসসির সময় ভালোভাবে এগুলা পড়ে, লাইন বাই লাইন,
মনে রাখতে পারে এবং কবি পরিচিতি, লেখক পরিচিতি এগুলা যদি মনে রাখতে পারে, নাটকের যে ঘটনাগুলা ওইগুলা মনে রাখতে পারে, ওই ক্ষেত্রে দেখা যায় উপন্যাসের যে ঘটনাগুলা, চরিত্রগুলা মনে রাখতে পারে, তাহলে কিন্তু সে 3 থেকে 4 নাম্বার এনশিওর করতে পারবে। তো এই কারণে আমি অবশ্যই মনে করি যে এইচএসসি থেকে প্রিপারেশন নেওয়া অবশ্যই উচিত, এবং এক্ষেত্রে যে কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংকের সাথে মিল রেখে প্রিপারেশন নেওয়া উচিত। ইংরেজির ক্ষেত্রেও যদি আমরা দেখি, ইংলিশের ক্ষেত্রে যে গ্রামার পার্টটা, ওই গ্রামার পার্টটা যে টপিকগুলো এইচএসসিতে আছে, যেমন রাইট ফর্ম অফ ভার্বস অথবা কানেক্টার্স অথবা প্রিপোজিশন, বিভিন্ন যে টপিকগুলা, ওই টপিকগুলাই যদি কেউ ঠিকঠাকভাবে বোর্ড এবং একই সাথে যদি একটা কোশ্চেন ব্যাংক অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলা সাথে মিল রেখে পড়ে, তাহলে অবশ্যই তার ক্ষেত্রে এটা উপকারী হবে। এবং যারা আর্টসের, তারা ওই ক্ষেত্রে যে আর্টসের সাবজেক্টগুলো ওইগুলো জিকের জন্য পড়তে পারে। তাছাড়া প্রতিদিন যদি কেউ নিউজ পেপার পড়ে, এটা অবশ্যই তার জন্য কাজে আসবে, বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারে। তো এগুলোর সাহায্যে তারা অবশ্যই এইচএসসিতে অনেকটা প্রিপারেশন নিয়ে রাখা সম্ভব। পরবর্তীতে দেখা যায় শুধুমাত্র যে মেমোরাইজিং পার্টটা ওইটা পড়লেই হয়ে যায়। তোমার অ্যাডমিশন যাত্রায় অন্বেষণ তোমাকে কিভাবে হেল্প করলো, বা অন্বেষণ থেকে তুমি কিভাবে হেল্প পেয়ে ডিউতে চান্স পেয়েছো, সেই ধরনের কথাবার্তা একটু বলতে পারো আমাদের? অবশ্যই। প্রথমেই আমি বলতে চাই, যখনই আমার আইবিএ রেজাল্ট বের হলো, এরপর আমি বি ইউনিট নিয়ে খুবই সিরিয়াস হয়ে পড়ি। সো আমি প্রথমেই ইউটিউবে সার্চ দিচ্ছিলাম র্যান্ডম যে বি ইউনিট ফাইনাল প্রিপারেশন। তো তখনই আমি অন্বেষণ যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, ওইটা হঠাৎ দেখতে পারি, আকাশ ভাইয়ের ভিডিও হঠাৎ দেখতে পারি যে রোড ম্যাপ অথবা শেষ সময়ে এসে তুমি কিভাবে প্রস্তুতি নিতে পারো। তো তখনই আমি দেখছিলাম যে প্রত্যেক দিন কিছু চ্যাপ্টার, নির্দিষ্ট চ্যাপ্টার দেওয়া থাকতো, এবং ওই চ্যাপ্টারগুলো যদি কেউ পড়ে তাহলে তার সম্পূর্ণ বই শেষ হয়ে যাবে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সে নিয়ম মেনে ওই রুটিনটা ফলো করে। সো আমি ওই রুটিনটা ফলো করেছিলাম অবশ্যই। তাছাড়া অন্বেষণের যে ফেসবুক গ্রুপটা, ওইটা আমি অবশ্যই বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অন্বেষণের মধ্যে, কারণ ওই ফেসবুক গ্রুপে আমি নিয়মিত যে অ্যানোনিমাস মেসেজগুলা দেওয়া যায়, ওই মেসেজ যে অপশনটা ছিল, ওই অপশনটা আমি ইউজ করেছিলাম, এবং বিভিন্ন অ্যানোনিমাস মেসেজ দিয়েছিলাম, যেমন কত পেলে, আনুমানিক কত পেলে চান্স সম্ভব, বা বাংলা কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, ইংরেজি কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি এক্সাম ব্যাচেও, শেষে যে ফ্রি এক্সাম ব্যাচ ছিল ওইটাতেও আমি ছিলাম। তাছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় অন্বেষণের ওই যে হঠাৎ কিছু গ্রুপে কোশ্চেন থাকে, র্যান্ডম কোশ্চেন, এমসিকিউ, ইমোজি সহ যেগুলা থাকে, ওইগুলাতেও আমি দেখতাম যে কোনগুলা আসে বা কোনটা সঠিক উত্তর হয়। তো এইগুলা আর কি অবশ্যই আমাকে অনেক সহযোগিতা করেছে। বিশেষ করে আমি বলবো জিকে যে সাজেশনটা ছিল, ক্যাপসুল পড়ে বা সাম্প্রতিক পড়ে, প্লাস হচ্ছে আন্তর্জাতিক কতটুকু পড়তে হবে, বাংলাদেশ পরিচিতি কতটুকু পড়তে হবে, এই ভিডিওগুলো আমাকে অবশ্যই সহায়তা করেছে। অ্যাডমিশন টাইমে একজন সাপোর্টিভ ফ্যামিলি মেম্বার আসলে কতটুকু হেল্প করতে পারে, তার জন্য আমরা আজ গৌরবের দাদুকে নিয়ে এসেছি। গৌরবের দাদু একদম নিজের হাতে সম্পূর্ণ অ্যাডমিশন টাইম গৌরবকে টাইম দিয়েছে। আমরা বাকিটুকু দাদুর মুখেই শুনবো। দাদু, আপনি হচ্ছে যে ও যখন চান্স পেলো, আপনার আসলে তখন কেমন লেগেছে? আমার কাছে কি লাগছে এটা আমি ভাষায় প্রকাশ করার মতন, যেই চান্সটা পাইছি আর কি, আমি আনন্দে আত্মার হয়ে গেছিলাম। আর হেরেও আমি যখন লেখাপড়া করতো অনেক কিছু বলতাম, আমি যতটুকু পারি আর কি। আমি মোটামুটি শিক্ষিত, তো যা পারতাম তাকে আমি করতাম, যে এটা খেলা শুনি, তোর কি বললি, তোর মস্ত আছে, এইভাবে বেলা যেতাম তারা সবসময়। মানে এটা বলার মতন আর কি, আমার না চললে আমি কি ইয়া করছি, গলা বলা থাকলে অনেক কিছু করে দিতাম। ঠিক আছে, আসলে আজকে মানে আমাদের ব্যাড লাগছে, দাদুর গলাটা একটু ভাঙা, কিন্তু আমরা ইনশাল্লাহ দাদুকে আরেকদিন নিয়ে আসবো। মানে দাদুর যে আসলে অ্যাডমিশন টাইমে সবচেয়ে আমার মনে হয় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে একটা সাপোর্টিভ ফ্যামিলি মেম্বার। সো এই স্টোরিটা আমরা পরে আনবো, বাট একটু জাস্ট দিয়ে রাখলাম ট্রেলার হিসাবে। ধন্যবাদ দাদু। আসলে আমি বলবো, যারা যদি কোনো প্যারেন্টস এই ভিডিওটা দেখেন, মানে একটা আপনার যদি আপনার সন্তানকে বা আপনার নাতিকে, আপনার ছোট ভাইকে যদি একটু টাইম দেন দাদুর মতো এইভাবে, আমি দেখতে পাচ্ছি এখন দাদুর চোখ কিন্তু পানিতে একদম ছলছল করছে। মানে তার যে আসলে ফিলিংসটা, না আপনি যদি আসলে একটা জায়গায় চান্স না পেতে পারে, একটা জায়গায় খারাপ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখেন, লাইফ মানে তো আসলে সাকসেসফুল হওয়া না, লাইফ মানে কি আসলে কন্টিনিউ করাটা। লাইফে অনেক টাইম আসবে। সো ধন্যবাদ সবাইকে আজকের এপিসোডটা দেখার জন্য। আমরা হয়তো এরপর আরো অন্য কাউকে নিয়ে অন্য একটা সাকসেস স্টোরিতে বা ফেলিয়ার স্টোরিতে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।